ছোট বন্ধুরা, আমরা আমাদের লাস্ট ক্লাসে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহের বর্ণনা সম্পর্কে পড়েছিলাম। আমরা সমস্যা নির্ধারণ, প্রোগ্রাম ডিজাইন এবং প্রোগ্রাম কোডিং পর্যন্ত পড়েছিলাম। আমরা সমস্যা নির্ধারণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন এবং প্রোগ্রাম কোডিং এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং। প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং বলতে আমরা মূলত কি বুঝতে পারছি? যখনই একটা ওয়ার্ড চলে আসে যে ডিবাগিং, তখনই আমরা বুঝে নিচ্ছি যে এটা সফটওয়্যার বাগ রিলেটেড কিছু বা প্রোগ্রামের বাগ রিলেটেড কিছু। বাগ মানে কিন্তু এই বাগ না, বাগ মিন্স বিইউজি, ঠিক আছে? যেটা আমরা লুপ হোল হিসেবে ধরতে পারি, বা যেটাকে আমরা হয়তো বা আমাদের বাগ মানে হচ্ছে পোকার সাথে তুলনা করতে পারি, যেটা আস্তে 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 আমাদের প্রোগ্রামটাকে ক্ষয় করে, ঠিক আছে? তো মূলত প্রোগ্রাম লেখার সময় যে যে লুপ হোলস গুলো রয়ে যায়, যেগুলো হচ্ছে ওই প্রোগ্রামটাকে সফলভাবে সম্পূর্ণ করতে অথবা সবসময় প্রপার রেজাল্ট বের করতে ব্যাঘাত ঘটায়, তাকে বলা হয় বাগ। এবং এই বাগকে সংশোধন করাকেই বলা হয় ডিবাগিং। তাহলে আমরা সুন্দরভাবে এটা বলতে পারি, প্রোগ্রাম কোডিং শেষে প্রোগ্রাম কোডিং শেষে প্রোগ্রামে ভুল থাকলে তা সংশোধন করা হয়। এই প্রোগ্রামের যে ভুল সংশোধন করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় কি? ডিবাগিং। প্রোগ্রামের ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগিং, ঠিক আছে? আর টেস্টিং মানে কি? যে পদ্ধতিতে আসলে আমরা ডিবাগ করে থাকি বা টেস্ট করা মানে হচ্ছে ওখানের মধ্যে কোনো বাগ আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য যে টেস্টটা করা হয়, এটাকে টেস্টিং বলা হয়। টেস্টিং এর পর যে ভুলগুলো আসে, ভুলগুলোকে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং করা, ঠিক আছে? এখন প্রোগ্রামে যে ভুলগুলো আমরা বলছি, যে প্রোগ্রামে ভুল থাকা, ঠিক আছে? এই ভুল, তো এই প্রোগ্রামে মূলত 3 ধরনের ভুল থাকে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু এখানে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতে লিখে নাও। প্রোগ্রামে সাধারণত 3 ধরনের ভুল থাকে, যেমন চিহ্নের ভুল বা সিনট্যাক্স এরর। প্রথমটা হচ্ছে কি? চিহ্নের ভুল, যাকে ইংলিশে বলা হয় সিনট্যাক্স এরর। এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, এখন জাস্ট লিখে রাখো। মানে চিহ্নের ভুল মানে হচ্ছে আমরা একটা মূলত প্রোগ্রাম লেখার সময় বা কোড লেখার সময় ওখানে যে চিহ্নগুলো ইউজ করা হয়, ওখানে যদি আমরা কোনো কারণে ভুল চিহ্ন ইউজ করি, তখন সেটাকে বলা হচ্ছে চিহ্নের ভুল। এই ধরনের ভুলগুলোকে মূলত হচ্ছে সিনট্যাক্স এরর হিসেবে বলা হয়ে থাকে বা চিহ্নের ভুল হিসেবে বলা হয়ে থাকে।
যৌক্তিক ভুল বা লজিক্যাল ভুল, দ্যাট মিনস আমি আমার প্রোগ্রামে যে যুক্তিটা বা লজিকটা মানে ওখানে ইউজ করেছি সেটার মধ্যে হয়তো কোনো ভুল আছে। যৌক্তিক ভুল বা লজিক্যাল এরর। থার্ড নাম্বার হচ্ছে নির্বাহজনিত ভুল বা এক্সিকিউশন এরর। দ্যাট মিনস যখন এটা এক্সিকিউট হচ্ছে তখন যে এররটা হয় সেটাকে বলা হয় কি এক্সিকিউশন এরর। নির্বাহজনিত ভুল অথবা এক্সিকিউশন এরর। তোমরা সবাই এগুলো লিখে নিয়েছো? তো আরেকটু ডিটেলসে বলতে গেলে এভাবে বলা যায়, ভুল সংশোধনের পর প্রোগ্রামে কিছু জানা ডেটার মান বসিয়ে ফলাফল পরীক্ষা করা হয়। মনে করো ফার্স্টে তুমি কি করলা, একটা প্রোগ্রাম লিখলা, প্রোগ্রাম লেখার পর তুমি ওটার জন্য টেস্ট করলা, বা টেস্ট করার আগে যেটা প্রসেস সেটা হচ্ছে তুমি ডিবাগ করলা। ডিবাগ মানে হচ্ছে তুমি ওখান থেকে ভুলগুলো ফাইন্ড আউট করে যে এই ধরনের চিহ্নের ভুল বা এক্সিকিউশন রিলেটেড যে ইয়েগুলো আছে, এরর যেগুলো আছে সেগুলো তুমি ফাইন্ড আউট করলা, ফাইন্ড আউট করে তুমি ওখানের মধ্যে এটা সলভ করলে, এটাকে বলা হচ্ছে কি ডিবাগিং। এরপর তুমি কি করছো, এরপর তোমার কাজ হবে কি যে তোমার মোটামুটি সফটওয়্যারটা তোমার থেকে মনে হচ্ছে দিস ইজ বাগ ফ্রি, যখন তুমি টেস্ট করা স্টার্ট করলা, টেস্ট করার সময় তুমি কি করছো যে ওখানে কিছু তুমি আগে থেকে মান দিচ্ছ, কথার কথা a প্লাস বি এটা হচ্ছে ইকুয়ালস টু সি। তো এটা হচ্ছে তোমার প্রোগ্রাম। তাহলে a এর ভ্যালু যদি 5 হয়, b এর ভ্যালু যদি 2 হয়, তাহলে তোমার c এর ভ্যালু আসে হচ্ছে 7। এরপর তুমি টেস্ট করতেছো কিভাবে, যে আমি a এর ভ্যালু দিলাম হচ্ছে 5, b এর ভ্যালু দিলাম হচ্ছে 2, c এর ভ্যালু কি 7 আসে কিনা তোমার দেখতে হবে, আউটপুট কি 7 আসছে কিনা। যদি 7 আউটপুট আসে দ্যাট মিন্স কি তোমার এটা টেস্ট সম্পূর্ণ করেছে, সাকসেসফুলি টেস্ট সম্পূর্ণ করেছে। তারপর তুমি কি করলা, 6 দিলা a এর ভ্যালু, b এর ভ্যালু 2 রাখলে, এখানে দেখলে হচ্ছে 8 হয় কিনা, দেখলে যে 8 হলো। এরপর তুমি এর ভ্যালু 6 রাখলা, বি এর ভ্যালু মনে করো 4 করলা, 4 করলে তোমার সি এর ভ্যালু কি 10 আসছে কিনা। যদি এই ধরনের সবগুলো কম্বিনেশন সে সাকসেসফুল করে তাহলে বলা যায় টেস্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। তো এটা বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই, এভাবে করে আমরা বলতে পারি, ভুল সংশোধনের পর প্রোগ্রামের কিছু জানা ডেটার মান বসিয়ে ফলাফল পরীক্ষা করা হয়। যদি জানা ডেটা মানের ফলাফল আর প্রোগ্রামের প্রদত্ত ফলাফল একই হয় তাহলে প্রোগ্রামের ফলাফলের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এই প্রক্রিয়াকে প্রোগ্রামের ভাষায় ড্রাই রান বলা হয় এবং ডেটার বিশেষ মানকে বলা হয় টেস্ট ডেটা। মানে আমরা যে ডেটাগুলো দিচ্ছি এগুলোকে বলা হচ্ছে টেস্ট ডেটা, এবং যে রানটা করতেছে এটাকে বলা হচ্ছে কি ড্রাই রান। ঠিক আছে, আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাওয়া হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশন বলতে আমরা কি বুঝি, ডকুমেন্টেশন বলতে আমরা বুঝি হচ্ছে কোনো কিছুকে ডকুমেন্ট করা, হ্যাঁ, বা নথিবদ্ধ করা। তো প্রোগ্রাম ডকুমেন্টেশন বলতে কি বোঝায়, যে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে বলি যে আমরা যখন প্রোগ্রাম লিখেছি, প্রোগ্রামটা যখন ভুল সংশোধন করার পর যখন প্রোগ্রামটাকে সাকসেসফুলি রান করছে, তো এই প্রোগ্রামটাকে যাদের ভবিষ্যতে যদি কোনো রকম আমাদের চেঞ্জ আনতে হয়, বা এই প্রোগ্রামে যদি আমরা নতুন করে কোনো কিছু ফিচার্স অ্যাড করতে চাই, বা কোনো ডিবাগিং পরবর্তীতে যদি আমাদের করতে হয়, সেটার জন্য আমরা ডকুমেন্ট করে রাখা প্রয়োজন হয়। আদারওয়াইজ অনেক সময় দেখা যাবে কি তুমি একটা প্রোগ্রাম রেডি করেছো, সেটা হচ্ছে তোমার 1 বছর পর তোমার হয়তো সাপোর্ট দিতে হচ্ছে বা কোনো একটা ফিচার অ্যাড করতে হচ্ছে, তখন সেই সময় তোমার হয়তো বা প্রোগ্রামটা তুমি কিভাবে করেছো বা এটা কিভাবে কোন অ্যালগরিদম এখানে ইউজ করা হয়েছে অনেক কিছু তোমার হয়তো মনে থাকবে না। তখন তোমার যেটা করতে হবে, সেই ডকুমেন্টেশন পড়লে তুমি বুঝতে পারবে যে এটা এইভাবে করে হয়েছে। তো ডকুমেন্টেশন লেখার কিছু পদ্ধতিও আছে। তো আমরা একটু বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি কি, প্রোগ্রামের ভুল সংশোধন করার পর একে
একে চালু প্রোগ্রাম বা রানিং প্রোগ্রাম বলা হয়। চালু প্রোগ্রাম ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। এবং সম্পূর্ণ প্রোগ্রামকে লিপিবদ্ধ করা হয়। এই লিপিকে বলা হয় প্রোগ্রাম ডকুমেন্টেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মানে মোট কথায় বলা হচ্ছে যে তুমি যে প্রোগ্রামটা লিখছো সেটা হচ্ছে তুমি কিভাবে করেছো না করেছো পুরো প্রসেসটা তুমি একটা ডকুমেন্ট করে ওখানের মধ্যে সেভ করে রাখলা, যাতে হচ্ছে ভবিষ্যতে এই প্রোগ্রাম নিয়ে তোমার যদি কাজ করতে হয় সেক্ষেত্রে তোমরা ওই ডকুমেন্টেশন দেখে তুমি কাজ করতে পারো। ঠিক আছে, মানে ওই ডকুমেন্টেশনটা পড়লে তোমার মোটামুটি মনে পড়ে যাবে হচ্ছে তুমি কিভাবে করে প্রোগ্রামটা লিখেছো, কিভাবে রান করেছো, কি অ্যালগরিদম ইউজ করা হয়েছে, কোন টেকনিক, কোন ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ইজ देयर। এখন আমরা চলে যাব হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলতে তোমরা কি বুঝো? আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, এই প্রোগ্রামটা আমাদের সেভ করে রাখা, ভবিষ্যতের জন্য আপডেট দেওয়া বা ওখানে নতুন কোনো ফিচার অ্যাড করা, সংশোধন করা, এগুলো সবগুলো হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে আর কি। তো আমরা বলতে পারি হচ্ছে, মনে করো তুমি এখন একটা ফেসবুকের অ্যাপের মতো একটা অ্যাপ বানালা, তো অ্যাপটা বানিয়ে তুমি কি করলে, এটা লঞ্চ করলে, লঞ্চ করার পর ওখানে হয়তো বা কিছু বাগ পাওয়া যাবে যেগুলো হচ্ছে ইউজার এন্ড থেকে আসবে, কিছু সাজেশন আসবে ইউজার এন্ড থেকে যে ভাইয়া এখানের মধ্যে এই সমস্যা আছে, এভাবে করে করাতে আমার এখানে এখানে প্রবলেম হচ্ছে, বা দেখা গেল কি তুমি নতুন কোনো ফিচার ওই প্রোগ্রামে অ্যাড করতে চাচ্ছ বা ওই অ্যাপে অ্যাড করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমার এই প্রোগ্রামটা নিশ্চয়ই কোথাও সেভ করে রাখতে হবে এবং পরবর্তীতে তুমি ওখানে ফিচার অ্যাড করে, মোর ফিচার অ্যাড করে পরবর্তীতে ওটাকে আপডেট করে তুমি আবার রিলঞ্চ করতে পারবা। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো আমরা একটু যদি বইয়ের ভাষায় চিন্তা করি তাহলে কি লেখা যায়? ব্যবহারিক প্রয়োজনে প্রোগ্রামের উন্নতি কল্পে কিংবা উন্নত হার্ডওয়্যার সাথে সামঞ্জস্য রেখে কাজ করার জন্য মাঝে মাঝে প্রোগ্রামের পরিবর্তন, সংশোধন বা আধুনিকায়ন
করা হয়। এসব কাজকে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলা হয়। তো এখানে আমি কি বলছি যে ব্যবহারিক প্রয়োজনে বা পরবর্তীতে ব্যবহার করার জন্য প্রোগ্রামের উন্নতিকল্পের মানে হচ্ছে আপডেট করার জন্য বা উন্নত হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার জন্য মাঝে মাঝে কি করতে হয়, প্রোগ্রামকে পরিবর্তন করা হয়, চেঞ্জ অথবা আধুনিকায়ন করা হয় বা আপডেট করা হয়। এই সব কাজকে কি বলা হয়, প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ বলা হয়। ঠিক আছে, আমরা হয়তো বুঝতে পেরেছি প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ কি। এখন আমরা মূলত প্রোগ্রামের ভুলগুলো নিয়ে একটু আলোচনা করব, যেটা আমরা একটু আগে মানে একটু হালকা আইডিয়া দিয়েছি, যেমন হচ্ছে চিহ্নের ভুল বা সিনট্যাক্স এরর, তারপর যৌক্তিক ভুল বা লজিক্যাল এরর, নির্বাহজনিত ভুল বা এক্সিকিউশন এরর, এগুলো নিয়ে আমরা একটু আগে যেটা আলোচনা করেছি মানে জাস্ট ব্রিফ দিয়েছি, ওটাই সম্পর্কে একটু এখন তুলনামূলকভাবে আলোচনা করব। তো আমরা যদি এভাবে করে লিখি যে প্রোগ্রামের ভুলগুলোর বিবরণ বা ভুল সমূহের বিবরণ, প্রোগ্রামের ভুল সমূহের বিবরণ, তাহলে বলা যায় যে প্রোগ্রামে 3 ধরনের ভুল থাকে। প্রথমটা হচ্ছে সিনট্যাক্স এরর বা চিহ্নের ভুল, সেকেন্ডটা হচ্ছে লজিক্যাল এরর, বা যৌক্তিক ভুল, থার্ড নাম্বারটা হচ্ছে এক্সিকিউশন এরর। প্রথমে আমরা শুরু করছি সিনট্যাক্স এরর দিয়ে। তো সিনট্যাক্স এরর বলতে কি বোঝায়, আমরা যদি এভাবে করে বলি যে প্রোগ্রাম লেখার সময় একটি নির্দিষ্ট প্রোগ্রামের ভাষা আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হয়। সেটা হতে পারে পিএইচপি, সেটা হতে পারে জাভা, সেটা হতে পারে পাইথন, যেটাতে হচ্ছে আমরা কাজ করি। তো যে কোনো একটা ভাষার মাধ্যমে তো হচ্ছে আমরা প্রোগ্রামটা লিখবো। তো ওই ভাষায় ব্যবহৃত কিওয়ার্ডগত বানানের ভুল হতে পারে। কথার কথা হচ্ছে আমি যখন প্রিন্ট একটা কমান্ড দিচ্ছি, সেখানে আমি PRINT না দিয়ে আমি যদি PRENT দিই, এটা একটা ভুল। তো এখানে আমি বলতে চাচ্ছি কি যে ওই যে ভাষায় আমি লিখতেছি সে ভাষায় কিওয়ার্ড বানান জনিত কিছু ভুল হতে পারে, কিংবা সঠিক চিহ্ন প্রয়োগে ভুল হতে পারে। যেমন হচ্ছে আমি সেমিকলন যদি না দিই, বা প্রিন্ট বা একো এটা লিখে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড এটা লিখে আমি এখানে একটা আমার সেমিকলন দেওয়ার কথা, আমি সেমিকলনটাকে মিস করে গেলাম। তো এই ধরনের যে বানানগত বা চিহ্নের যে ভুলগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর। তো আমরা যেহেতু সি নিয়ে কাজ করব সামনে, তাহলে আমরা যদি এভাবে করে বলি সি এর ভাষায় প্রিন্টএফ এর স্থলে, মানে এই প্রিন্টএফ এর স্থলে আমি যদি এভাবে করে লিখি, তাহলে দিস ইজ আ সিনট্যাক্স এরর। তার মানে কি আমি ওখানে সিনট্যাক্সটা ভুল লিখেছি। অথবা আমি যদি সেমিকলন দিতে ভুলে যাই, তখন যে ভুলটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি চিহ্নগত ভুল বা সিনট্যাক্স এরর। ঠিক আছে, আমরা সবাই হয়তো বুঝতে পেরেছি সিনট্যাক্স এরর কিভাবে হয়ে থাকে। এটা হচ্ছে যে ভাষায় আমি লিখতেছি, কথার কথা তুমি যদি বাংলা ভাষায় কোনো কিছু লিখতে যাও, তাহলে কি বাংলা ভাষায় কিছু নিয়ম কানুন আছে, বানান কিছু বিষয় আছে, কিছু চিহ্নের বিষয় আছে, জ্যোতি চিহ্নের বিষয় আছে, এগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আদারওয়াইজ এটা কি হবে, ভুল হবে। কিসের ভুল? হয়তো যদি চিহ্নগত ভুল হবে, নাহলে বানানের ভুল হবে। তো ঠিক একইভাবে তুমি যখন প্রোগ্রাম করতে যাবা, যে ভাষায় লিখবা, পিএইচপি হোক, জাভা হোক, সি হোক, হোয়াটএভার ইউ ইউজ, ওটা তো নিশ্চয়ই কিছু বানান এবং হচ্ছে কিছু কি বলবো
কেস সেন্সিটিভিটি আছে। কেস সেন্সিটিভিটি মানে হচ্ছে তুমি কি ছোট হরফে লিখবা নাকি বড় হরফে লিখবা, সেখানে কি সেমিকলন ইউজ করবা কি করবা না, ইনডেন্টেশন ইউজ করবা কি করবা না, এই ধরনের কিছু নিয়ম কারণ থাকে। তো ওগুলো যদি আমরা ভুল করি তখন এটাকে বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর। এরপর আসছে হচ্ছে আমি লজিক্যাল এররে। তো লজিক মানে কি? লজিক মানে কোনো যুক্তি। তো আমরা যে প্রোগ্রামটা রেডি করব, যে প্রোগ্রামটা লিখবো, সেটা নিশ্চয়ই কোনো যুক্তির উপর ওটা দাঁড়িয়ে থাকবে বা কোনো হয়তো বা লজিকের উপরে কিন্তু আমরা ওই প্রোগ্রামটা রেডি করব। তো ওই প্রোগ্রামটা রেডি করার জন্য ওই লজিকের উপর আমরা একটা যে অ্যালগরিদমটা লিখেছি বা যেভাবে ওই যে অ্যালগরিদমটা ফলো করে আমরা কোডটা লিখলাম, সেখানে যদি কোনো লজিক্যাল বা যুক্তিগত যদি ভুল থাকে সেটাকে বলা হচ্ছে লজিক্যাল এরর। তো এটা আর একটু সুন্দর ভাষায় এভাবে করে বলা যায় যে লজিক্যাল অপারেটর ব্যবহার যথাযথ না হলে, ঠিক আছে, তুমি যে লজিক্যাল অপারেটর ইউজ করছো সেটা যদি প্রপারলি না হয়, তাহলে লজিকের যে ভুল হয় তাকে হচ্ছে লজিকগত এরর বা লজিক্যাল এরর বা যৌক্তিক ভুল বলা হয়। যেমন হচ্ছে তুমি মনে করো চাচ্ছ কি যদি এক্স এর ভ্যালু ওয়াই এর চাইতে বেশি হয় তাহলে হচ্ছে আমি এই কাজটা করব, তুমি এটা বোঝাতে চাচ্ছ, কিন্তু তুমি গ্রেটার দেন না দিয়ে তুমি ভুলে দিয়ে দিয়েছো হচ্ছে লেস দেন বা লেস দেন ইকুয়াল এরকম দিয়ে দিয়েছো, তাহলে কি তোমার এই পুরো প্রোগ্রামের আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে না? তো এটা নিয়ে আমরা আরো ফ্রাইডেতে আরো বিশদভাবে আলোচনা করব, তখন তোমরা আরো বুঝতে পারবা। তো এই ধরনের ভুলকে মূলত বলা হচ্ছে কি লজিক্যাল এরর। এখন আমরা আসি হচ্ছে এক্সিকিউশন এরর বা নির্বাহজনিত ভুল। প্রোগ্রাম নির্বাহের জন্য বা এক্সিকিউশনের জন্য কোনো অগ্রহণযোগ্য ডেটা ইনপুট দিলে যেটা তোমার ভ্যারিয়েবলের জন্য অগ্রহণযোগ্য মান হলো, তখন যে ধরনের এরর হয় তাকে বলা হচ্ছে এক্সিকিউশন এরর। কথার কথা আমি একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি। ধরো তুমি ফেসবুক ইউজ করছো, ফেসবুকের ওখানে তুমি ইনপুট দাও, কিন্তু কিভাবে ইনপুট দাও? তুমি মনে করো একটা পিকচার আপলোড করতে চাচ্ছ, ঠিক আছে, তুমি এখানে একটা পিকচার আপলোডের এখানে ইয়ে করলা, প্রেস করলে তোমার কাছে একটা ইয়ে আসলো, প্রম্পট আসলো যে তুমি এখানের মধ্যে একটা পিকচার তুমি সিলেক্ট করে দাও তোমার পিসি থেকে। তো তুমি পিকচার না দিয়ে তুমি একটা পিডিএফ দিলা, ঠিক আছে, তখন কি ফাইলগত বা ইনপুটগত যে ভুলটা হলো এটার জন্য কিন্তু কে দায়ী না, এটার জন্য মোটেও তোমার প্রোগ্রামার কিন্তু দেয় না। প্রোগ্রামার বলেছে তোমাকে এখানে ছবি দেওয়ার জন্য, তুমি দিয়েছ হচ্ছে এখানে পিডিএফ, তাহলে এটা কি ঠিকমতো কাজ করবে? এটা কাজ করবে না। তো এটার জন্য কে দেয়? মূলত হচ্ছে ইউজার হয়তো বা সঠিক ডেটাটা এখানে দেয়নি। তো এটা দেওয়ার পরে, পিডিএফটা দেওয়ার পরে এটা যে একটা এরর তোমাকে শো করবে বা এটা যে যদি কাজ করা বন্ধ করে দেয়, তখন এই যে ধরনের এরর হয় তাকে বলা হয় হচ্ছে এক্সিকিউশন এরর বা নির্বাহজনিত ভুল। তো আমি আশা করছি যে তোমরা প্রোগ্রামের ভুলগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গেছো। আমরা হচ্ছে ফ্রাইডে ক্লাসে আরো এটা বিশদভাবে আলোচনা করব। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যালগরিদম এবং সুডোকোড, এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। যে আমরা বারবার বলছি যে অ্যালগরিদম হোয়াট ইজ অ্যালগরিদম বেসিক্যালি। তো আমরা এখন ট্রাই করব একটু অ্যালগরিদম নিয়ে আলোচনা করতে। বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে আমরা এভাবে করে বলতে পারি যে আমরা আমাদের জীবনে প্রতিদিনই কোনো না কোনো কাজ করতেছি, কোনো কাজ একসাথে হয়তো শেষ করতে পারতেছি না, কাজগুলো একটা ফ্লোতে আমরা করে থাকি, কাজটা ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে সম্পন্ন করি। তো এই যে আমরা আচ্ছা আমি এভাবে করে না বলে আর একটু ইজি করে বলি, মানে আমি লাইফের সাথে না মিলিয়ে এভাবে করে বলি হচ্ছে যে কথার কথা তোমাকে হচ্ছে একটা ম্যাথ করতে দেওয়া হয়েছে, যে ম্যাথটা তোমাকে হচ্ছে সলিউশন বের করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে তোমাকে বলে দিল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা ইজ ইকুয়ালস টু যে a প্লাস b হোল স্কয়ার, এটা তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি একটা নিশ্চয়ই একটা ফর্মুলা ফলো করে 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 তুমি এগোতে থাকবা, ঠিক আছে, এবং একটা পর্যায়ে গিয়ে তুমি এটা কি করবা? সলভ করবা। এই যে তুমি যে স্টেপগুলো ফলো করে যাচ্ছ এটাই হচ্ছে অ্যালগরিদম। কিসের অ্যালগরিদম? এই ফর্মুলাটা বা এই ম্যাথটার অ্যালগরিদম। ঠিক একই ভাবে তুমি যখন একটা প্রোগ্রাম লিখবা বা যখন হচ্ছে আমরা যখন কোড করব তখন হচ্ছে সেটা যে কোনো কিছুর জন্য হতে পারে, সেটা আমরা যদি ধরে নিই হচ্ছে ফর এক্সাম্পল একটা চ্যাট, আচ্ছা ইভেন আরো ইজি করে যদি বলতে চাই যে আমরা একটা টাইমস টেবলের আমরা একটা অ্যালগরিদম লিখবো। তা টাইমস টেবল মানে হচ্ছে নামতা। কিসের নামতা? মনে করো আমরা 2 এর নামতার একটা অ্যালগরিদম লিখবো। তাহলে আমরা কি করব? প্রথমে আমি একদম সুডোকোড দিয়ে লিখছি। সুডোকোড মানে হচ্ছে তোমাদের বুঝতে পারো মতো কোন একটা ভাষায় আমি লেখা ট্রাই করছি। মনে করো আমি একটা ভ্যারিয়েবল নিলাম var,
a is equals to 2, তার মানে কি আমি 2 এর নামতে, তো এইজন্য এর মধ্যে আমি 2 এর ভ্যালুটা নিলাম। এরপর আমি বলছি কি যে আমি একটা লুপ নিব, ফর লুপ, ঠিক আছে। আমি একটা লুপ নিলাম যেখানে আমি কি করব, এই নামতাটা এক্সিকিউট করাবো। কিভাবে দেখো, আমি স্টার্ট করব হচ্ছে ইন্টিজার i is equals to 1 থেকে কত পর্যন্ত চলবে, আইটা 10 পর্যন্ত চলবে। এরপর i প্লাস প্লাস, এখানে আমি কি করছি, a ইনটু i, এটা হচ্ছে আমি b এর মধ্যে রাখছি, আর লাস্টে করছে কি প্রিন্ট b। দেখো এটা একটা অ্যালগরিদম হলো, কিসের অ্যালগরিদম, 2 এর নামতার অ্যালগরিদম। তো আমার এর ভ্যালু কত, 2, আর আমি লুপটা চালাচ্ছি কোথায়, এখানে। লুপটা স্টার্ট হচ্ছে কখন, যখন i এর ভ্যালু 1 তখন থেকে, মানে শুরু হওয়ার সময় i এর ভ্যালু থাকছে 1, এবং এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। এরপর কি করছি, i এর ভ্যালুটাকে বাড়াচ্ছি। তো প্রথমবার কি প্রিন্ট হলো, b is equals to a into i, প্রথমবার i এর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 2, তার মানে কি প্রিন্ট হলো কি b is equals to কত 2। এরপর কি হলো, i এর ভ্যালু 1 বেড়ে গেল, i এর ভ্যালু 1 বেড়ে যাওয়া মানে কি, i এর ভ্যালু 2 হয়ে যাওয়া, 2 হয়ে যাওয়া মানে কি এর সাথে 2 গুণ হয়ে 4 কে সে প্রিন্ট করলো। এরপর সেম ভাবে কত আসবে, 6, এরপর 8, এরপর 10, এরপর 12, এরপর 14, এরপর 16, 18, 20। যখন 20 হয়ে যাবে তখন i এর ভ্যালু যখন 10, তখন হচ্ছে পরবার আর সে এক্সিকিউট করবে না। এই যে একটা ফর্মুলা লিখলাম, ঠিক আছে, কোডিং এর মতো করে, এটাকেই বলা হচ্ছে মূলত অ্যালগরিদম। আই হোপ ইউ গাইস অলরেডি নো হোয়াট ইজ অ্যালগরিদম, যে আমরা যেই ফর্মুলাটা ফলো করে, হ্যাঁ, এখানে তো যেটা লিখেছি এটা কোড, বাট এটার জন্য তো একটা সূত্র আমি রেডি করছি, যে সূত্রটা ফলো করে আমি এটা সলভ করব, সেই সূত্রটা হচ্ছে অ্যালগরিদম। আমরা কিভাবে, আমরা অ্যালগরিদমটা কি, প্রথমে হচ্ছে মনে করো যে আমরা নিব হচ্ছে এর ভ্যালু, এরপর হচ্ছে একটা লুপ চালাবো, i is equals to 1 থেকে i is equals to 10 পর্যন্ত। এরপর হচ্ছে a এর সাথে i গুণ করব, ভ্যালু b তে নিব, এবং লাস্টে b কে প্রিন্ট করব। এই যে একটা ফর্মুলা লিখলাম, এটাই হচ্ছে অ্যালগরিদম। এখন সুডো কোড কি, সুডো কোড হচ্ছে একটা গ্রিক শব্দ, যার মানে হচ্ছে যে ছদ্ম বা সত্য নয়। তার মানে কি, আমরা সুডো কোড দিয়ে যেটা বোঝাচ্ছে, আমরা এমন একটা কোড লিখব যেটা হচ্ছে দেখতে অনেকটা কোডের মতোই হবে, কিন্তু এটা আসলে কম্পিউটারের জন্য না, বা কম্পিউটার এটা কি করতে পারবে না, মানে রান করতে পারবে না, এটা হচ্ছে প্রোগ্রামারদের বোঝার সুবিধার্থে। তো সুডো কোডকে অ্যালগরিদম ও ফ্লোচার্টের বিকল্প বলা যায়। অ্যালগরিদম বা ফ্লোচার্ট যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো যে ফ্লোচার্টে কিভাবে আসলে একটা প্রবলেমকে সুন্দর করে সলিউশন করে দেওয়া যায়, সেটা ফ্লোচার্টে থাকে। তো সুডো কোড হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখলে, এই জিনিসটা দেখলে যারা প্রোগ্রামার তারা কিন্তু বুঝে যাবে যে আমি কি ধরনের কাজ করতে চেয়েছি। তার মানে কি, আমি অ্যালগরিদম না পড়ে বা হচ্ছে আমি যদি ফ্লোচার্ট না দেখে যদি একটা কোড, মানে কোডের প্যাটার্ন দেখে আমি যখন একটা প্রোগ্রামকে বুঝতে যাবো, সেই কোডের প্যাটার্নটাকে মূলত বলা হয় কি, সুডো কোড। তো আমি এখানে যে কোডটা লিখেছি এটা কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে ওভাবে করে আসলে ডিফাইন করা না যেতে পারে, ঠিক আছে। আমি এখানে ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবল অনেক কিছুতে ইউজ করা হয়, টাইপস্ক্রিপ্টে ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয়। আবার ফর লুপ বলতে হয়তো বা কোনো জায়গায় কোনো কিছু নাই, সেখানে হয়তো বা ফর ইউজ করা হয়, লুপটা হয়তো বা থাকে না, বা অনেক জায়গায় ফর থাকে না, শুধু লুপ থাকে। তো আমি এটা জাস্ট নিজের মতো করে যে একটা সুডো কোড লিখলাম, যে কোডটা লিখলাম, এটাকেই বলা হচ্ছে সুডো কোড। সো আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড হাউ সুডো কোড লেখা হয় এবং কি অ্যালগরিদম বলতে কি বোঝা যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এর পরের পোর্শনে আমাদের আছে হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট নিয়ে আজকে আমি কোনো ওরকম আলোচনা করবো না, আমরা ফ্রাইডের মধ্যে হচ্ছে অ্যালগরিদম এবং সুডো কোড পর্যন্ত শেষ করব, এবং ফ্লো চার্ট নিয়ে অল্প কিছু আলোচনা করব, এবং হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা ফ্রাইডের পর থেকে হচ্ছে আমরা ডিরেক্ট ফ্লো চার্টে চলে যাবো, এবং ফ্লো চার্ট থেকে হচ্ছে মূলত আমাদের মূল প্রোগ্রামটা স্টার্ট হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।